আজ স্টোরিজ আনফোল্ডে আপনাদের সাথে আছেন লন্ডনের 221B বেকার স্ট্রিটের বিশ্ববিখ্যাত বাসিন্দা। ঠিক ধরেছেন, স্যার আর্থার কোনান ডয়েলের অমর সৃষ্টি, ডিটেকশন যার নেশা আর জটিল থেকে জটিলতর সমস্যা যার কাছে নেহাতি এলিমেন্টারি। সেই শার্লক হোমসের একটি রহস্য 6 নেপোলিয়নের ছায়া অবলম্বনে আমাদের আজকের গল্প। বাকি কথা পরে হবে, আগে গল্পটা শুনে নেওয়া যাক। স্কটল্যান্ড ইয়ার্ডে মিস্টার লেস্ট্রেড মাঝে মাঝেই সন্ধ্যের দিকে এসে আমাদের সঙ্গে আড্ডা দিতেন। তখন গল্পের ছলে তিনি বিভিন্ন কেস হিস্ট্রি আমাদের বলতেন। সেদিন আড্ডার মাঝে তার চিন্তামগ্ন মুখভাব আমাদের কারোরই নজর এড়াল না। কে ব্যাপার লেস্ট্রেড, কোনো জটিল কেস ভাবাচ্ছে নাকি হে? তা আমাদের সাথে সেটা শেয়ার করেই ফেলো এবার। আর বলেন কেন মিস্টার হোমস, কত উদ্ভট রকমের খ্যাপাময়ীরা মানুষের থাকে। ভাবুন, একটা লোক বেছে বেছে সম্রাট নেপোলিয়নের মূর্তি খুঁজে বার করছে আর ভাঙছে। এতদিন পরেও যে লোক সম্রাটের প্রতি ঘৃণা পুষে রাখে তাকে কি কোনোভাবে সুস্থ মানুষ বলা যায় বলুন? তবে এই লোক অনায়াসে ডক্টর ওয়াটসনের পেশেন্ট হতে পারে, কিন্তু আমরা একে নিয়ে কি করব বলুন তো? না না, এইভাবে না, তুমি বরং ব্যাপারটা খুলেই বলো, শোনা যাক। এই কি বলো ওয়াটসন, দেখো সেই লোকটি আদৌ তোমার পেশেন্ট হবার মতন কিনা। আমার পেশেন্ট বাড়ানোর কোনো দরকার নেই, তবে ঘটনাটা শোনার আগ্রহ কিন্তু আমার পুরোপুরি আছে। তাহলে বলছি, দাঁড়ান দাঁড়ান, আমার নোট বইটা কোন পকেটে যে রাখ, এই তো, এই যে শুনুন, এটা নেহাতি সাধারণ একটা ব্যাপার, কিন্তু এই যে চুরি চামারি ঢুকে সবটা গন্ডগোল হয়ে গেছে। এই 4 দিন আগের ঘটনা। কেনিংটন রোডে মর্স হাডসনের দোকান আছে, সেখানে ছবি, মূর্তি এসব বিক্রি হয়। সেদিন কাউন্টারের কর্মচারী ভিতরের দিকে কোনো কাজ করছিল। হঠাৎ কি একটা শব্দ শুনে বেরিয়ে এসে দেখে নেপোলিয়নের মূর্তিটা ভেঙে চুরমার হয়ে মেঝে পড়ে আছে। কাউন্টারের ওপর আরও অনেকগুলো মূর্তির সঙ্গেই সেটা রাখা ছিল। সে দৌড়ে বাইরে এসে কাছাকাছি কাউকেই দেখতে পেল না। আশেপাশের 2-1জনকে জিজ্ঞাসা করে জানতে পারলো যে একটা লোক দৌড়ে দোকানের ভিতর থেকে বেরিয়ে গেছে, কিন্তু এমন কিছু বেশি দাম নয়, কয়েক সিলিং দামের প্লাস্টারের ছাঁচের মূর্তি। কোনো বদমাশ লোকের কাণ্ড ভেবে আর কেউ তেমন গুরুত্ব দেয়নি ব্যাপারটাকে। এইবার দ্বিতীয় ঘটনাটা ঘটেছে কাল রাতে, কিন্তু প্রথমবারের মতো একেবারে উড়িয়ে দেবার ঘটনা এটা নয়। কেনিংটন রোডের দোকানের কাছাকাছি থাকেন ডক্টর বার্নিকট। ভদ্রলোক নেপোলিয়নের প্রায় অন্ধভক্ত বলা চলে। সম্রাট নেপোলিয়ন সম্পর্কে বিস্তর বই, ছবি আরও নানান দুষ্প্রাপ্য জিনিস তিনি ঘরে সংগ্রহ করে রেখেছেন। সেই মার্স হাডসনের দোকান থেকে কিছুদিন আগে তিনি নেপোলিয়নের 2টি আবক্ষ মূর্তি কেনেন। সব মূর্তি একই ছাঁচ থেকে তোলা। মূল ভাস্কর ডিভাইন নামের একজন ফরাসি শিল্পী। ডক্টর বার্নিকট একটা মূর্তি রেখেছিলেন তার লোয়ার ব্রিক্সটনের সার্জারিতে ম্যান্টেল পিসের ওপর। তিনি আজ সকালে তার বাড়ির নিচের হল ঘরে দেখতে পান অন্যান্য মূর্তির পাশে নেপোলিয়নের মূর্তিটা নেই। খুঁজতে খুঁজতে শেষটা বাগানে নেমে দেখেন দেওয়ালের পাশে মূর্তিটাকে ওয়াচড়ে ভেঙে রেখে গেছে। ব্যাপারটা লক্ষ্য করুন মিস্টার হোমস, আরও অনেক মূর্তির মাঝখান থেকে বেছে বেছে ঠিক নেপোলিয়নের মূর্তিটা বার করে এনে প্রচণ্ড রাগে সেটা টুকরো টুকরো করা হয়েছে। বাহ, এ তো বেশ ইন্টারেস্টিং ব্যাপার। এর পরের টুকু শুনলে আপনি আরও আশ্চর্য হবেন। দুপুরের দিকে ডক্টর বার্নিকট সার্জারিতে এলেন। ঘরে ঢুকেই বুঝতে পারেন চোর ঢুকেছিল। জানলা খোলা রয়েছে। ঘরের মেঝে নেপোলিয়নের মূর্তি গুঁড়ো হয়ে আছে। চোর ম্যান্টেল পিসের ওপরেই আছড়ে ভেঙেছে সেটাকে। কিন্তু মজা কি জানেন, চোরই হোক আর বাতিগ্রস্ত পাগলই হোক, হদিশ পাবার মতো কোনো সূত্রই সে রেখে যায়নি। পরের পর মূর্তি চুরি করে ভাঙা হচ্ছে, ব্যাপারটা অপরাধের পর্যায়ে পড়ে যাচ্ছে। পুলিশ এবারে মাথা না ঘামিয়ে আর পারছে না। কিন্তু আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। যে কটা ভাঙা হয়েছে সেই সব কটা মূর্তি একই ছাঁচ থেকে তৈরি বললে, তাই না? তাহলে মনে রেখো, এটা কোনো বাতিগ্রস্ত লোকের কাজ নয়। যদি তাই হতো তাহলে শহরের অসংখ্য নেপোলিয়নের মূর্তি ছেড়ে একই ছাঁচের 3টে মূর্তির ওপর চোরের নজর পড়তো না, অন্যগুলোও ভাঙা পড়তো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রীতিমতো ঠিকানা খুঁজে বার করে মূর্তি ভাঙা হয়েছে।
কোনো বাতিগ্রস্ত লোক এরকম কাজ করে না। ওয়াটসন, তুমি তো ডাক্তার মানুষ, তোমার কি মত? কখনো কখনো বিশেষ কোনো মানসিক অবস্থায় পড়লে মানুষ বাতিগ্রস্ত হয়ে পড়ে। ওই অবস্থায় তাদের কাজকর্ম সম্পর্কে সঠিকভাবে কিছু বলা খুব মুশকিল। তার থেকে তোমার ধারণাটা কি বলো শুনি। ঘটনায় যা ধরা পড়ছে তাই আমার বক্তব্য। ডাক্তার বার্নিকটের হলঘরের মূর্তিটাকে আছাড় মারলে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যেতে পারে। দেখা যাচ্ছে সেই কারণেই সেটা বাগানে নিয়ে গিয়ে আছাড় মারা হয়েছে। পরেরটাও সেই আছাড় মেরেই ভেঙেছে, যেখানে মূর্তিটা ছিল সেই ম্যান্টেল পিসে। হ্যাঁ, এই বিশেষ পদ্ধতিটাই কেবল আমাকে বিশেষভাবে অ্যাট্রাক্ট করছে। এই কাজটাকে আমি ওই খ্যাপা লোকের পাগলামি বলে উড়িয়ে দিতে পারি না। যাই হোক, দেখো নতুন কোনো ঘটনা ঘটে কিনা, তখন না এই নিয়ে মাথা ঘামানো যাবে। পরদিন সকালে লেস্ট্রেডের জরুরি টেলিগ্রাম পেয়ে কেনসিংটনের পিট স্ট্রিটের 131 নম্বর বাড়িতে গিয়ে হাজির হলাম। খুব সাধারণ একটা বাড়ি। সামনে রেলিংয়ের ধারে উৎসুক জনতার ভিড়। গম্ভীর মুখে এগিয়ে এসে লেস্ট্রেড আমাদের বাড়ির ভিতরে নিয়ে গেল। আসুন মিস্টার হোমস। ভিতরে বসবার ঘরে উত্তেজিতভাবে ঘন ঘন পায়চারি করছেন এক প্রৌঢ় ভদ্রলোক, চুল উস্কো খুস্কো। আলাপ পরিচয় হতেই জানা গেল তিনি এই বাড়ির মালিক। নাম মিস্টার হোরেস হার্কার। ভদ্রলোক সেন্ট্রাল প্রেস সিন্ডিকেটের সাংবাদিক। লেস্ট্রেডের অনুরোধে তিনি ঘটনাটা শোনালেন আমাদের। মশাই, জীবনে কখনো এমন অদ্ভুত ঘটনা দেখিনি। মাস চারেক আগে নেপোলিয়নের একটা আবক্ষ মূর্তি হার্ডিং ব্রাদার্সের দোকান থেকে কিনে এনে রেখেছিলাম ঘরে। ওটাকে নিয়েই যে এমন গন্ডগোল বাঁধবে তা কি করে জানব। আমার লেখালেখি শেষ করতে প্রায় রাত 2-3 বেজে যায়। কাল রাতে টেবিলে বসে লিখছি, তখন রাত 3টে হবে। নিচে কীরকম একটা শব্দ হলো। বাইরের কোনো শব্দ টব্দ ভেবে অত গা করলাম না। মিনিট 5 পরেই একটা বিকট আর্তনাদে বাড়িটা যেন কেঁপে উঠল। ফায়ার প্লেসের লোহার ডান্ডাটা নিয়ে দৌড়ে নিচে গেলাম। ঘরে ঢুকেই দেখলাম জানলা হাট করে খোলা, আর ম্যান্টেল পিসের ওপর থেকে নেপোলিয়নের মূর্তিটা উধাও। বুঝলাম এই চোরের কাজ। কিন্তু চোর সামান্য একটা প্লাস্টারের ছাদ চুরি করতে এসেছিল ভেবে অবাক হলাম। জানালার পাশের দরজাটা খুলতে গিয়েই হোঁচট খেলাম একটা মৃতদেহের উপরে। আলো এনে দেখলাম রক্তে চারিদিক ভেসে যাচ্ছে। লাশটা হাঁটু মুড়ে চিত হয়ে পড়েছিল। দেখেই মাথাটা কেমন ঘুরে গেল। আমার কাছেই পুলিশের হুইসেল ছিল। জ্ঞান হওয়ার আগে 2বার বাজাতে পেরেছিলুম। জ্ঞান হলে দেখি সামনে পুলিশের লোক। কিন্তু খুনটা কে হলো সেটা শনাক্ত করা যায়নি। মর্গে পাঠিয়ে দিয়েছি। বয়স 30-এর আশেপাশে। বেশ লম্বা শক্ত চেহারা, গায়ের রং তামাটে। পাশেই রক্তের মধ্যে শিঙের বাঁটওয়ালা একটা ছুরি পড়েছিল। জামা কাপড়ে কোনো নাম পাওয়া যায়নি। পকেটে পাওয়া গেছে একটা আপেল, কিছু সরু দড়ি, লন্ডনের একটা ম্যাপ, আর এই যে এই ফটোগ্রাফটা। হোমস হাত বাড়িয়ে ছবিটা নিল। আমিও উঁকি মেরে এক ঝলক দেখে নিলাম সেটা। বেশ চোখা চনমনে চেহারার একটা লোক, বেশ মোটা ভুরু, চোয়ালটা সামনের দিকে ঠেলে বেরিয়ে এসেছে, অনেকটা যেন বেবুনের মতো দেখতে। তীক্ষ্ণ চোখে ছবিটা দেখা শেষ করল হোমস। কি যেন ভাবল, তারপর লেস্ট্রেডকে সেটা ফিরিয়ে দিল। মূর্তিটার কি হলো? এই খানিক আগে খবর পেলাম সেটা ক্যাম্পডেন হাউস রোডে একটা খালি বাড়ির বাগানে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে। যাবেন নাকি ওখানে একবার? নিশ্চয়ই। তোমার এখানে কাজ শেষ কি? তাহলে চলো এখনই বেরিয়ে পড়া যাক। মিস্টার হার্কার, আসবেন নাকি আমাদের সঙ্গে? রক্ষে করুন মশাই, ঘরের মধ্যে এমন কাণ্ড, অথচ রিপোর্টটা এখনো তৈরি করতে পারিনি। মহাপরাক্রমশালী সম্রাট নেপোলিয়নের শোচনীয় পরিণতি এর আগে লেস্ট্রেডের মুখে শুনেছি, এবারে নিজের চোখেই দেখতে পেলাম। বাড়ি থেকে বেরিয়ে খানিকটা দূরেই একটা ফাঁকা বাগানের মাটিতে ছড়িয়েছিল টুকরোগুলো। নিদারুণ আক্রোশে মূর্তিটাকে আছড়ে ভেঙেছে আততায়ী। হোমস কয়েকটা টুকরো তুলে নিয়ে বেশ আগ্রহের সঙ্গে পরীক্ষা করল। জিজ্ঞাসা করলাম, কিছু পেলে নাকি হে? না, তেমন কিছু না। তবে লেস্ট্রেড,
ব্যাপারটা যত সহজ ভাবছো ততটা কিন্তু মোটেই নয়। এর মধ্যে আর কি পাবেন? দুটো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অজ্ঞাত এই আততায়ীর কাছে মানুষের জীবনের চাইতেও বেশি মূল্যবান এই মূর্তি হাতে পাওয়া। দ্বিতীয়ত, কেবল ভেঙে ফেলাই যদি উদ্দেশ্য হতো তাহলে প্রতিবারই মূর্তিটাকে হাতে পেয়ে বাড়ির বাইরে গিয়ে আছাড় মারত না। এই মূর্তিটার ক্ষেত্রেও দেখো, আগের বাগানটায় না ভেঙে পিছিয়ে এসে এই বাগানে ভেঙেছে। সেটা নিশ্চয়ই লোক জানাজানির ভয়ে করেছে। সামনের বাড়িটা তো দেখছি খালি। মাই ডিয়ার ওয়াটসন, যদি তাই হতো তাহলে এই বাগানে আসার পথে আগের বাগানটায় ভাঙল না কেন? বিশেষ করে হাতে যখন চোরাই মাল, তখন এত দূর এগিয়ে আসা যথেষ্ট ঝুঁকির ব্যাপার নয় কি? মিস্টার হোমস, আপনি কি বলতে চাইছেন আমি ঠিক ধরতে পারছি না। যদি আগের বাগানে না এসে এখানে এসে মূর্তি ভাঙে তাতে কি? হয়তো কেউ দেখে ফেলেছিল, তাই এখানে আসতে হয়েছে চোরকে। হোমস মাথার ওপরে রাস্তার বাতিটার দিকে দেখিয়ে বলল, না লেস্টেড, কারণ হলো এই আলোটা। তার কাজের জন্য আলোর প্রয়োজন, আর সেই বিশেষ কাজটাই হলো মূর্তি ভাঙবার আসল উদ্দেশ্য। আরে ঠিক কথা, তাই তো মনে পড়েছে। মিস্টার বার্নিকাটের মূর্তিটাও আলোর কাছেই ভাঙা হয়েছিল। কিন্তু এসব নিয়ে সময় নষ্ট করে আমাদের কি কাজ? নোট রেখে দাও, ভবিষ্যতে কাজে লাগতে পারে। যাই হোক, এখন তোমার প্রোগ্রাম কি? কাজ তো একটাই, মৃত লোকটার পরিচয় বার করতে পারলেই হয়তো তার দলেরও হদিশ এসে যাবে। তখন গত রাতে পিট স্ট্রিটে কি কারণে গিয়েছিল আর কার হাতে খতম হয়েছে তাও বেরিয়ে পড়বে। কাজটা তো এমন কিছু কঠিন নয়। ঠিক ঠিক, তবে আমার পদ্ধতি তো তুমি জানোই একটু অন্য রকমের। ঠিক তাল মেলাতে পারবে না। এক কাজ করা যাক, তুমি তোমার মতো এগো, আমি থাকি আমার পথে। পরে সময় মতো দুজনকে সাহায্য করতে পারবো। বেশ, তো তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি তো পিট স্ট্রিটে যাচ্ছ, তাই না? মিস্টার হারকারের সঙ্গে দেখা হলে বলো তার বাড়ির খুনের ঘটনাটা নিছকই একটা নেপোলিয়ান বিদ্বেষী খুনে পাগলের কাণ্ড। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সে কি, সত্যি কি আপনি তাই বিশ্বাস করেন? মিস্টার হোরেস হারকারের এই খবরটাই দরকার হে, এতে প্রেস সিন্ডিকেটের গ্রাহকরাও খুশি হবেন। শোনো, বডির পকেটে পাওয়া ফটোটা আমার কাছে রইল। তুমি একবার সন্ধ্যে 6টা নাগাদ সময় পেলে এসো। চলো ওয়াটসন, গুড ডে লেস্ট্রেড। ওখান থেকে বেরিয়ে শুরু হলো আমার আর হোমসের এক বিচিত্র অভিযান। হোমসের ধারণা, মূর্তিগুলোর এরকম শোচনীয় পরিণতির পেছনে কোনো এক অদ্ভুত কারণ রয়েছে। যেখান থেকে এগুলো এসেছে সেখানে গিয়ে অনুসন্ধান না চালালে ব্যাপারটা ঠিক বোঝা যাবে না। ঠিক হলো, হাই স্ট্রিটে হার্ডিং ব্রাদার্সের দোকানটা ঘুরে তারপর কেনিংটন রোডে মিস্টার মর্স হাডসনের কাছে যাওয়া হবে। মিস্টার হার্ডিংকে দোকানে পাওয়া গেল না। অবশ্য একজন কর্মচারী জানালো তিনি বিকেলে আসবেন। ওখান থেকে বেরিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই গাড়ি করে পৌঁছে গেলাম কেনিংটন রোডে। মিস্টার মর্স হাডসন আমাদের সব প্রশ্নেরই উত্তর দিলেন। ডক্টর বার্নিক্ট দুটো মূর্তি তার কাছ থেকেই কিনেছিলেন। তিনি আবার সেগুলো কিনে এনেছিলেন স্টেপনি চার্চ স্ট্রিটের গোল্ডার অ্যান্ড কোম্পানি থেকে। খুব নামী প্রতিষ্ঠান, বহু বছর ধরে সুনামের সঙ্গে মূর্তির ব্যবসা করছে। ওখান থেকে মোট 3টে মূর্তি আমি কিনেছিলাম। তার মধ্যে 2টো নিয়েছিলেন ডাক্তার বার্নিকাট, আর একটা তো সেদিন কে এসে গুঁড়িয়ে দিয়ে গেল দিন দুপুরে। কাকে আর কি বলবো বলুন, দেশের হাল তো এই দাঁড়িয়েছে আজকাল। আচ্ছা মিস্টার হাডসন, দেখুন তো এই ফটোটা, একে আপনি চেনেন? আরে এ তো দেখছি বেপ্পর ছবি। লোকটা ইটালিয়ান, আমার এখানে ঠিকে কাজ করত, খোদাইয়ের আর রং তুলির কাজ জানে। গত সপ্তাহে সেই মূর্তিটা গুঁড়ো হওয়ার দিন 2 আগে একবার এসেছিল, তারপর আর কোনো খবর জানি না। থ্যাঙ্কস এ লট ফর ইয়োর টাইম মিস্টার হাডসন। তাহলে কেনিংটনে পাওয়া গেল ফটো, আর এখানে পাওয়া গেল পরিচয়, বেপ্পো। তা তো পাওয়া গেল। এবার কি প্ল্যান? ফিরবে নাকি? ফিরলে হবে না, এবার যাব গোল্ডার অ্যান্ড কোম্পানি। আসল জায়গায় না গেলে কিছুই জানা যাবে না ওয়াটসন। চলো চলো। স্টেপনির গোল্ডার অ্যান্ড কোম্পানি বেশ খোলামেলা জায়গা, চারদিকেই নানান মূর্তি তৈরির কারখানা। বিরাট বড় একটা ঘরে 50 কারিগর কাজ করছে। কেউ পাথর খোদাই করছে, কেউ ছাঁচে ঢেলে মূর্তি তৈরি করছে। ম্যানেজার একজন জার্মান ভদ্রলোক,
বেশ সদালাপি। হোমসের সব প্রশ্নেরই উত্তর দিলেন। তার কাছ থেকে জানা গেল ফরাসি শিল্পী ডিভাইনের তৈরি নেপোলিয়নের মূর্তির ছাঁচ থেকে এ পর্যন্ত 100 মূর্তি বানানো হয়েছে। বছরখানেক আগে একসঙ্গে 6খানা মূর্তি তৈরি করা হয়েছিল। তার 3খানা গেছে মর্স হাডসনের দোকানে, 3খানা গেছে কেনসিংটনের হার্ডিং ব্রাদার্সের দোকানে। খুবই কম দামের মূর্তি এগুলো। কেন যে ভাঙা হচ্ছে তা তিনিও ভেবে পাচ্ছেন না। যে ঘরে বসে আমরা কথা বলছিলাম, ইটালিয়ান কারিগররা সেখানে বসেই মূর্তিগুলো তৈরি করে। তাদের কাজ শেষ হলে প্যাসেজে শুকিয়ে স্টোরেজে পাঠানো হয়। সব মূর্তি প্লাস্টার অফ প্যারিসে তৈরি। এরপর হোমস তাকে বেপ্পোর ফটোগ্রাফটা দেখালো। ফটো দেখেই বিরক্তিতে ভদ্রলোকের ভুরু কুঁচকে গেল। একে চিনব না মশাই, ওর জন্যই তো একবার পুলিশ হানা দিয়েছিল আমাদের এখানে। কারিগর হিসাবে একরকম ভালোই কাজ করতো। ওই বেপ্পো নামেই জানতাম ওকে, পদবি টদবি জানি না। বছরখানেক আগে একদিন রাস্তায় এক ইটালিয়ানকে ছুরি মেরে ভালো মানুষের মতো কারখানায় এসে বসেছিল। পেছন পেছন পুলিশ এসে ধরে নিয়ে যায়। শুনেছি বছরখানেক জেলে ছিল। যাকে ছুরি মেরেছিল ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল, নইলে ফাঁসি হয়ে যেত। খালাস পাবার পর আর এ মুখ হয়নি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটাই অনুরোধ, এই তদন্তের ব্যাপারটা আপনি কিন্তু গোপন রাখবেন। ওকে, হ্যাভ এ নাইস ডে স্যার। আমরা ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলাম। খিদে পেট চোঁচো করছিল। দুপুর গড়িয়েছে অনেকক্ষণ। একটা রেস্তোরাঁয় ঢুকে লাঞ্চ সেরে নিলাম। সেই সময়ই খবরের কাগজে চোখ পড়ল। বেশ বড় হোর্ডিং দিয়ে ছাপা হয়েছে খুনের খবরটা। শোনো, পেপারে কি বেরিয়েছে? স্বনামধন্য অপরাধ বিশেষজ্ঞ মিস্টার শার্লক হোমস এবং স্কটল্যান্ড ইয়ার্ডের অভিজ্ঞ ডিটেকটিভ মিস্টার লেস্ট্রেড, এরা উভয়ই একমত যে এই খুন এবং সংশ্লিষ্ট বিচিত্র ঘটনাবলী আততায়ীর তীব্র মানসিক বিকারেরই পরিণতি। অন্য কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা এর পেছনে নেই। ব্যাপারটা নিছকই উন্মত্ততা, বুঝলে হে ওয়াটসন। বিশেষ করে এই আমাদের এই লাইনে সংবাদপত্র হলো প্রতিপক্ষকে ঘায়েল করবার অত্যন্ত শক্তিশালী একটা অস্ত্র। ঠিক ঠিক প্রয়োগ করতে পারলে ঝঞ্ঝাট ছাড়াই পথ পরিষ্কার হয়ে যায়। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আমরা আবার হার্ডিং ব্রাদার্সের এম্পোরিয়ামে গেলাম। ভদ্রলোক খুব খাতির করে বসালেন আমাদের। বেশ চটপটে আর প্রাণখোলা মানুষ। কাগজের খবরটা আগেই নজরে পড়েছিল তার, তাই কথা বলতে সুবিধেই হলো। স্টেপনির গোল্ডার অ্যান্ড কোম্পানি থেকে আনানো মূর্তি 3টি যাদের বিক্রি করেছিলেন তাদের নাম ঠিকানাও সেলস বই ঘেঁটে আমাদের জানাতে কোনো রকম ইতস্তত করলেন না। প্রথমটা নিয়েছিলেন মিস্টার হার্কার, বাকি দুটো নিয়েছিলেন মিস্টার ইয়োশিয়া ব্রাউন, লেবারনাম লজ, লেবারনাম ওয়েল, চিজউইক এবং মিস্টার স্যান্ডি ফোর্ড, লোয়ার গ্রোভ রোড। থ্যাঙ্কস এ লট, এই ইনফরমেশনগুলো কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, এটা একবার দেখুন তো। এই ফটোর লোকটা আপনার পরিচিত বলে মনে হয়? না স্যার, জীবনে এই মুখ প্রথম দেখলাম। এরপর হোমসের প্রশ্নোত্তরে জানালেন টুকটাক কাজের জন্য তার এখানে ইটালিয়ান কয়েকজন রয়েছে। সেলস বুকেও তারা নাড়াচাড়া করে থাকে। খদ্দেরের নাম ঠিকানা তাদের হাতে পড়তে কোনো বাধা নেই। হোমসের খুশি খুশি মুখ দেখে বুঝতে পারলাম ও যা খুঁজছিল তা পেয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা বেকার স্ট্রিটে হাজির হলাম। ঘরে ঢুকতেই দেখি লেস্ট্রেড আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আরে মিস্টার হোমস, আমি কখন থেকে ওয়েট করে আছি আপনার জন্য। সেই মৃত লোকটার পরিচয় জানা গেছে। শুধু তাই নয়, খুনের মোটিভও ধরে ফেলেছি। তবে তো কাজ শেষ করিয়ে এনেছো বলতে হবে। হ্যাঁ, তা বলতে পারেন। আমাদের একজন ইন্সপেক্টর স্যাফন হিল ইটালিয়ান কোয়ার্টার সম্পর্কে ভালো খোঁজ খবর রাখে। দেখেই সে চিনতে পারলো। লোকটার নাম পিয়েত্রো ভিনাসি, জন্ম নেপলসে, গোপন রাজনৈতিক দলের হয়ে কাজ করে। লন্ডনের কুখ্যাত খুনিদের তালিকায় লোকটার নাম আছে। আর যে খুন করেছে সেও ইটালিয়ান, একই দলের সদস্য। যে কোনো কারণেই হোক পিয়েত্রাকে লাগানো হয়েছিল তাকে খতম করবার জন্য। সম্ভবত চেনার সুবিধার জন্য ফটোগ্রাফটা তার পকেটে ছিল, কিন্তু কাজটা হয়ে গেল উল্টো।
হয়তো তাকে বাড়িতে ঢুকতে দেখে বাইরে ওঁত পেতেছিল পিয়েত্রো। বেরুবার মুখে ঝাঁপিয়েও পড়েছিল, কিন্তু ঘায়েল হয়েছে নিজেই। মিস্টার হোমস, কোথাও কিছু আপত্তিকর লাগছে কি? চমৎকার চমৎকার লেস্টেড, চমৎকার। কিন্তু মূর্তি ভাঙার ব্যাখ্যা তাহলে কি দাঁড়ালো? আপনি মশাই সত্যি অদ্ভুত। ওসব ছিঁচকে ব্যাপার। খুনের মামলা ছেড়ে ওসব নিয়ে মাথা ঘামাতে যাব? আমি তো পাগল না। কাজ তো আমি গুটিয়েই এনেছি। হিলকে নিয়ে ইটালিয়ান কোয়ার্টারে যাব, ফটোগ্রাফ মিলিয়ে লোকটাকে বার করে খুনের অপরাধে গ্রেফতার করে নিয়ে আসব। ইচ্ছা করলে আপনিও সঙ্গে আসতে পারেন। আমি সঙ্গ দিতে পারবো না লেস্টেড, তবে তোমার কাজটা আরও সহজ করে দিতে পারি। আজ রাতে 11টায় তুমি আমার সঙ্গে থাকো। না 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 না, ইটালিয়ান কোয়ার্টারে যেতে হবে না, চিজ উইকের একটা ঠিকানায় যাব আমরা। খুনিকে হাতে নাতে পেয়ে যাবে তুমি। আর কাল ইটালিয়ান কোয়ার্টারে তোমার সঙ্গে আমি থাকবো, কথা দিচ্ছি। বেশ, বলছেন যখন তখন থাকবো। রাতে আসছি তাহলে। লেস্ট্রেড বেরিয়ে যাবার পরক্ষণেই হোমসের একটা জরুরি চিঠি ডাকে পাঠাবার জন্য ব্যবস্থা করতে হলো। এটা ছাড়া রাত 11টা পর্যন্ত আমার আর করবার মতো কোনো কাজ রইল না। হোমস নিজের আজে বাজে পুরনো কাগজের বান্ডিল খুলে নিয়ে ঘাঁটতে বসে গেল। 4 চাকার ঘোড়ার গাড়ি চেপে 3 জনে রাত 11টায় হ্যামারস্মিথ ব্রিজের ওপাশে গিয়ে নামলাম। বেরোনোর আগে হোমস আমাকে রিভলভার নিতে বলে নিজেও তার প্রিয় হাতিয়ার গুলি ভরা হান্টিং ক্রপ সঙ্গে নিয়েছিল। রাতের নির্জন রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। কোচম্যানকে অপেক্ষা করতে বলে হাঁটতে হাঁটতে নির্দিষ্ট বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটার নাম লেভারনাম ভিলা। বাড়িতে বাইরের দিকে একটা মাত্র লাইট জ্বলছে। বাড়ির আর কোথাও কোনো আলো নেই। সামনে বেশ খানিকটা খোলা জমি, কাঠের বেড়া দিয়ে ঘেরা। কাঠের বেড়াটা ভুতুড়ে আলো ছায়া তৈরি করে দাঁড়িয়ে রয়েছে। সবাই এই ছায়ার আড়ালে দাঁড়াও, কোনো শব্দ নয়। কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে। আমি বা লেস্ট্রেড কেউই কোনো জবাব দিলাম না। লেস্ট্রেড বারবার হোমসের মুখের দিকে তাকাচ্ছিল, কিন্তু কোনো প্রশ্ন করতে সাহস পাচ্ছিল না। হোমস যে বিনা কারণে কোনো কাজ করে না, এই অভিজ্ঞতা তার ভালোভাবেই আছে। আমাদের ভাগ্য ভালো বলতে হবে। গুঁড়ি মেরে বেশিক্ষণ ধৈর্যের পরীক্ষা আমাদের দিতে হলো না। হঠাৎ চোখে পড়ল বাগানের দরজা খুলে একটা বেঁটে কালো মূর্তি বেরিয়ে এলো। চোখের পলক পড়তে না পড়তেই আবার মিলিয়ে গেল বাড়ির অন্ধকার ছায়ার দিকে। রুদ্ধশ্বাসে তাকিয়ে আছি বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পরে ক্যাঁচ ক্যাঁচ শব্দে ধীরে ধীরে একটা জানলার পাল্লা খুলে গেল। পরক্ষণেই হালকা আলোর আভাস পাওয়া গেল ঘরে। পাশের পর পর দুটো খড়খড়ির ফাঁকে আলোর ঝলক দেখে বুঝতে পারলাম এক ঘর থেকে আর এক ঘরে কিছু সন্ধান করে বেড়াচ্ছে লোকটা। কয়েক সেকেন্ড সময়, তার মধ্যেই লোকটা বেরিয়ে এলো। বাড়ির আলোটার সামনে আসতেই দেখলাম সাদা মতো কি একটা রয়েছে তার হাতে। আমাদের দিকে পিঠ করে বসে পড়ল বাগানের মাটিতে। পর মুহূর্তেই দমাস করে একটা শব্দ। মনে হলো টুকরো হয়ে কিছু যেন ছড়িয়ে পড়ল চারদিকে। আমরা তৈরি হয়েই ছিলাম। লোকটা উবু হয়ে কি দেখতে লাগলো মন দিয়ে। পা টিপে টিপে ঘাসের ওপর দিয়ে আমাদের এগিয়ে যাওয়ার কোনো শব্দই সে টের পেল না। আচমকা বাঘের মতো পিঠের ওপর লাফিয়ে পড়ল হোমস। সঙ্গে সঙ্গে আমি আর লেস্ট্রেড কবজি চেপে ধরে হাতকড়া পরিয়ে দিলাম। হিংস্র জ্বলন্ত চোখে আমাদের দিকে তাকিয়ে ছটফট করতে লাগলো লোকটা। কুৎসিত মুখটা দেখেই চিনতে পারলাম ফটোয় দেখা মুখ। হোমস হাঁটু গেড়ে বসে সতর্ক চোখে টুকরোগুলো পরীক্ষা করে দেখছিল। এই টুকরোগুলো প্লাস্টারের, আর এটাও নেপোলিয়ানের মূর্তি। এটাই লোকটা বাড়ি থেকে নিয়ে এসেছিল। আলোর সামনে ঘুরিয়ে ফিরিয়ে টুকরোগুলো একটা একটা করে পরীক্ষা করলো হোমস। এমন সময় বাড়ির ভিতরে হল ঘরে আলো জ্বলে উঠল। দরজা খুলে এক ভদ্রলোক বেরিয়ে এলেন। হ্যালো মিস্টার হোমস, আমি ইয়োশিয়া ব্রাউন। আপনার চিঠির নির্দেশ মতোই সব কাজ করেছিলাম। ভেতর থেকে সব কটা দরজায় তালা এঁটে দিয়েছিলাম।
আপনার সব কথাই দেখছি হাতে নাতে ফলে গেল। এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন স্যার, আপনার সব বিপদ কেটে গেছে। ওয়েল রেস্টেড, এসো এই লোকটিকে একটু তল্লাশি করা যাক। কি বলো বেপ্পো? 5টা শিলিং, আচ্ছা। আর উড়ি বাবা, দুমুখো ছোড়া, এই যে রক্তের দাগ। লেস্টেড, এটা তোমার কাছে রাখো, খুনের অস্ত্র। থ্যাংক ইউ মিস্টার হোমস। কি বলে যে আপনাকে। আচ্ছা, তাহলে একে নিয়ে থানায় রওনা দিলাম। ওই তো গাড়িও এসে গেছে। এই তোমরা এদিকে এসো, একে গাড়িতে তোলো। কাল একবার সময় করে এসো লেস্টেড, সন্ধ্যে 6টায় তোমার জন্য অপেক্ষা করব। গুড নাইট। ও শিওর মিস্টার হোমস, গুড নাইট। পরদিন ঠিক সময়ে লেস্ট্রেড উপস্থিত হলো। উচ্ছ্বসিতভাবে জানালো তার সহকর্মী হিল লোকটার সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানতে পেরেছে ইটালিয়ান কলোনিতে বেপ্পো নামেই সে পরিচিত। খুবই দক্ষ ভাস্কর, সৎভাবেই জীবনযাপন করত। হঠাৎই পাপের পথে নেমে পড়ে। এর জন্যে দুবার কাঠগড়াতেও দাঁড়াতে হয়েছে, একবার ছিচকে চুরির জন্য, আর একবার একজন ইটালিয়ানকে ছুরি মারার অপরাধে। গোল্ডার অ্যান্ড কোম্পানিতে মূর্তি তৈরির কাজ করত, কিন্তু অমন বেপরোয়াভাবে মূর্তি ধ্বংস করতে নেমেছে কেন, সে কারণটা কিছুতেই কবুল করেনি। করবে লেস্টেড, জানোই তো আমাদের কাজে সবটাই সময় আর ধৈর্যের খেলা। একটু অপেক্ষা করো, আমাদের মধ্যে একজন নতুন অতিথি আসতে চলেছেন। কার আসার কথা আছে হোমস? এক্ষুনি জানতে পারবে ওয়াটসন। আর ওই যে সিঁড়িতে পায়ের আওয়াজ। হোমসের কথা শেষ হওয়ার আগেই ঘরে ঢুকলেন এক প্রৌঢ় ভদ্রলোক, হাতে পুরনো আমলের একটা কার্পেটের ব্যাগ। আমি রিডিং থেকে আসছি, মিস্টার হোমস কি এখানেই থাকেন? মিস্টার স্যান্ডিফোর্ড, আমি শার্লক হোমস, প্লিজ হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার চিঠি পেয়ে মূর্তিটা সঙ্গে করে নিয়ে এসেছি। ডিভাইনের তৈরি নেপোলিয়নের মূর্তিটা আপনি কিনে নিতে চান জানিয়েছিলেন। হ্যাঁ, একদম ঠিক। কিন্তু মিস্টার হোমস, একটা কথা আপনাকে জানানো কর্তব্য বলে মনে করছি। আপনি লিখেছেন মূর্তিটা আপনি 10 পাউন্ড দিয়ে কিনে নিতে রাজি আছেন, কিন্তু ওটা আমি কিনেছিলাম মাত্র 15 শিলিং দিয়ে। আপনার সংকোচের কোনো কারণ নেই স্যার, আমি যা বলেছি তাই করব। ওকে, অল রাইট। ভদ্রলোক এবারে হাতের ব্যাগটা থেকে নেপোলিয়নের আস্ত একটা মূর্তি বার করে টেবিলের ওপর রাখলেন। এই নিন, এই হলো আপনার মূর্তি। এই নিন স্যার আপনার 10 পাউন্ড। এই মূর্তিটার সমস্ত সত্ত্ব আমি কিনে নিলাম। এই যে এই কাগজে এই কথাটুকু লেখা আছে। এরা দুজন সাক্ষী রইলেন, আপনি অনুগ্রহ করে এতে একটা সই করে দিন, ঠিক এইখানে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে আমি আসি মিস্টার হোমস। আমাদের অতিথি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হোমস যেন চঞ্চল হয়ে উঠল। সে তড়ি ঘড়ি উঠে একটা পরিষ্কার সাদা কাপড় এনে টেবিলে পাতল, আর নেপোলিয়নের মূর্তিটি নিয়ে কাপড়ের মাঝে বসিয়ে দিল। আর তারপরেই হাতে তুলে নিল তার হান্টিং ক্রপ, আর সজোরে এক ঘা বসালো মূর্তির মাথায়। মূর্তিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল কাপড়ের ওপর। সবকিছু এত দ্রুত ঘটছিল যে আমি বা লেস্ট্রেড তাকে কিছু জিজ্ঞেস করারও সুযোগ পেলাম না। দুজনেই হতভম্ব হয়ে বসে রইলাম। এবার শার্লক ভাঙা টুকরোগুলো তন্ন তন্ন করে ঘাঁটতে লাগলো। কিছুক্ষণ পরেই চিৎকার করে লাফিয়ে উঠল, জেন্টলম্যান, দেখো, এই হলো বর্জিয়ার বিখ্যাত কালো মুক্ত। আমি আর লেস্ট্রেড দুজনেই হাততালি দিয়ে উঠলাম। অসাধারণ হোমস, অসাধারণ। এই জন্যই এত মূর্তি চুরি। উফ, ভাবতেই পারছি না মিস্টার হোমস, আপনার সত্যিই তুলনা নেই। না, আরে এ কি করছো তোমরা? এই বসো। এবার বলো তো আসল ঘটনাটা কি? না, শুধু থিওরি না শার্লক, পুরো ঘটনাটা বলতে হবে।
লেস্ট্রেড, তোমার নিশ্চয়ই সেই রহস্যময় চুরির কথা মনে আছে। ডেকার হোটেলের ঘর থেকে প্রিন্স অফ কোলোনার সেই মুক্ত চুরির কেস, যেখানে হাজার অনুসন্ধান করেছিল লন্ডন পুলিশ, কিন্তু লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত প্রিন্সেসের এক ইটালিয়ান দাসীকে সন্দেহ করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মনে আছে তো। সেই কেসে তো আপনিও কিছুদিন অনুসন্ধান চালিয়েছিলেন। যদিও কোনোভাবেই কিছু উদ্ধার করতে পারিনি। সে যাই হোক, সেই দাসী যাকে সন্দেহ করা হয়েছিল তার নাম ছিল লুক্রেসিয়া ভেনুচ্চি। কিছু বুঝতে পারছো? এরই ভাই পিয়েত্রো ভেনুচ্চি 2 দিন আগে মারা পড়েছে। এই কালো মুক্ত নিয়েই বেপ্পো আর পিয়েত্রোর মধ্যে বচসা হয়। তার ফলে বেপ্পো ছুরি মেরে পিয়েত্রোর কাছ থেকে মুক্তটা কেড়ে নেয়। এরপর বেপ্পো কারখানায় ফিরে গিয়ে প্লাস্টার অফ প্যারিসের তালের মধ্যে মুক্তটাকে লুকিয়ে দেয়, আর সেই প্লাস্টার দিয়ে 6টা নেপোলিয়নের মূর্তি তৈরি করে। তার ইচ্ছে ছিল হয়তো তারপরেই খুঁজে দেখার, কিন্তু পিয়েত্রোকে ছুরি মারার অপরাধে সে গ্রেপ্তারও হয়, 1 বছর জেলও খাটে। কিন্তু পিয়েত্রো তখনও মারা যায়নি না। এদিকে জেল থেকে বেরিয়েই মুক্তোর সন্ধানে নেমে পড়ল বেপ্পো। 6টা মূর্তির মধ্যে কোনটায় আছে সে জানতো না বলে 6টা মূর্তি ভেঙে দেখার দরকার হয়ে পড়ল। গোল্ডার অ্যান্ড কোম্পানিতে তার এক তুতো ভাই কাজ করত। তাকে দিয়ে মূর্তিগুলো কারা কারা কিনে নিয়ে গেছে তাদের ঠিকানাটা বার করে নিল, আর মর্স হাডসনের দোকানে নিজের একটা কাজ জুটিয়ে ফেলল। যে 3টে মূর্তিরা কিনেছিল তাতে মুক্ত না পেয়ে বাকি 3টে মূর্তির ঠিকানাও সংগ্রহ করলো অন্য এক ইটালিয়ান কর্মচারীর কাছ থেকে। প্রথম মূর্তিটা ছিল হারকারের কাছে, সেখানে তার পিছু নিল পিয়েত্রো। সে অনেকদিন থেকেই সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু শেষ অবধি তাকে সেই ছুরি খেয়েই মরতে হলো। কিন্তু পিয়েত্রোর পকেটে বেপ্পোর ছবি পাওয়া গেল কেন? বেপ্পোকে খুঁজতে বেরিয়েছিল সে, জিজ্ঞাসাবাদের সুবিধার জন্যই ওটা সঙ্গে রেখেছিল। এছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। কিন্তু খুনের ঘটনাটাই আমাকে সজাগ করে দিল। বুঝতে পারলাম পুলিশের ভয়ে এবারে তাড়াতাড়ি কাজ গুটিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করবে বেপ্পো। কিন্তু হারকারের মূর্তির মধ্যে মুক্তটা সে পেল কিনা সেটা জানতাম না। জিনিসটা যে মুক্ত সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম, তবে বাগানের মধ্যে মূর্তি বয়ে নিয়ে গিয়ে ভাঙার ঘটনা থেকে বুঝতে পেরেছিলাম মূর্তির মধ্যে লুকানো কিছু বার করবার জন্যই এই কাজটা করা হচ্ছে। হারকারের পর 2টো মূর্তি এখনো বাকি, তার একটা রয়েছে লন্ডনে। কাজে আগে সেটার উপর হামলা হবে অনুমান করে বাড়ির লোকজনদের সাবধান করে দিয়েছিলাম চিঠি লিখে। আমিও ফাঁক পাতলাম। পিয়েত্রোর খুনিকে খুঁজছিল লেস্ট্রেড, পেয়ে গেল তাকে। পিয়েত্রোর নামটা জানার পরেই কিন্তু আমি জেনে গিয়েছিলাম বর্জিয়ার মুক্তোর সন্ধানেই ভাঙা হচ্ছিল মূর্তিগুলো। 2টি বিচ্ছিন্ন ঘটনার মধ্যে এভাবেই যোগসূত্র পেয়ে গিয়েছিলাম আমি। শেষ মূর্তিটা ছিল রিডিং এর মিস্টার স্যান্ডিফোর্ডের কাছে। চিঠি লিখে সেটা আনাবার ব্যবস্থা করলাম। কি বাকিটা তো সবই তোমরা জানো। কিন্তু তোমার কি করে মনে হলো এই মুক্তই সেই হারানো মুক্ত? বেপ্পো তো অন্য কিছুও লুকিয়ে রাখতে পারতো ওই মূর্তিতে। দিস ইজ এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। আজ স্টোরিজ আনফোল্ডে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী 6 নেপোলিয়ন। এই গল্পে অভিনয় করেছেন শার্লক হোমসের ভূমিকায় শ্রী সুবীর চ্যাটার্জি, ডক্টর ওয়াটসনের ভূমিকায় অঙ্কুর চক্রবর্তী, ইন্সপেক্টর লেস্ট্রেড ও ইয়োশিয়া ব্রাউনের চরিত্রে তমজিৎ দাস, হোরেস হারকার ও হার্ডিং, শুভভদ্র, হাডসন ও জনৈক ভদ্রলোকের চরিত্রে সৌরভ রায়। গল্পের সূত্রধর অরুণিতা। কেমন লাগছে স্টোরিজ আনফোল্ডের গল্প পাঠ? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। গল্প ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। স্টোরিজ আনফোল্ডকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সমস্ত নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।